জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, যেসব পুলিশ সদস্য এখনও পর্যন্ত কাজে যোগ দেননি তাদের আর যোগ দিতে দেওয়া হবে না। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতির জন্যই সাময়িক সময়ের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে দক্ষ, সুসংগঠিত, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমি দৃঢ় প্রতিজ্ঞ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। বাংলাদেশের সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের থেকে রিক্রুট হয়ে সিলেক্ট হয় এবং অন্যান্য বিভিন্ন বাহিনী থেকে বাংলাদেশের জনগণের থেকে বেশি। যেসব পুলিশ সদস্য এখনো পর্যন্ত কাজে যোগ দেয়নি তাদের আর যোগ দিতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। এদিকে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় সেজন্যই সাময়িক সময়ের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাঝেই পুলিশ বাহিনীর রিফর্ম কাজকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। অন্যদিকে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান, জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এতে প্রশাসনের সাথে কোনো সমস্যা হবে না। রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ, এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 3 মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 2 মামলায়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে 3 মামলায়, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে 6 মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের আদালতে আনা হয়। এরপর রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয় এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে 7-8-24-এ সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয় এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা 3-8-24-এ আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। সালমান এফ রহমান, অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে 5 লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ 1 লাখ টাকা করে দেয়া হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এইসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী,
সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা। সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকার ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব প্রকল্প বাদ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একনেক সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকার ২টি নতুন এবং ২টি সংশোধনী প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে শেরেবাংলা নগরস্থ এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজকের একটা প্রকল্প হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো ত্বরান্বিত করা হবে জানিয়ে অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্পগুলো বাতিল করা হয়েছে বলে জানান তিনি। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। মুশকিল হলো যে অধিকাংশ প্রকল্পই তো চলমান প্রকল্প। এখন চলমান প্রকল্পে তো খরচ হয়ে গেছে, এগুলো কোন পর্যায়ে আছে তার উপর নির্ভর করবে। আমরা মন্ত্রণালয়গুলো চাচ্ছে, নতুন উপদেষ্টারা চাচ্ছে যে তারা একটু যাচাই বাছাই করে দেখতে চান। কিন্তু আবার বৈদেশিক সাহায্যপুষ্ট যেসব প্রকল্প আছে সেগুলো আবার বেশি যাচাই বাছাই করে তো সময় অনেক চলে যাবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়ে মূল্যস্ফীতি কমাতে সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রকল্প বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে যখন দেখা যায় যে এত দুর্নীতি হয়েছে, এত অপচয় হয়েছে এবং এই যেমন অবকাঠামোগুলোর প্রকল্পের ডান দিকে নামবে না বাঁ দিকে নামবে, এটাই ঠিক অনেক সময় ভুল হয়েছে। এটার জন্য কাকে দায়ী করব? এটা তো আমি খুঁজে পাবো না। সবাই বলবেন না আমি করিনি, ওরা করেছে। এই যে একটা জটিলতা, দায়বদ্ধতার অভাব, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কাজেই যেই পর্যায়ে যে যা করুক এর দায়বদ্ধতা থাকতে হবে তার সাথে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। পরিবর্তিত পরিস্থিতিতে কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করলে তার পরিণতির কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি আওয়ামী লীগের মতো করি তাহলে আমাদেরও একই দশা হবে। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় এক জনসভায় নেতাকর্মীদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানাতে কাজ করার অনুরোধ করেন তিনি। আগামীতে সরকার ও বিরোধী দলকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে বলে রাজধানীতে এক আলোচনা সভায় মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। মাহবুব সৈকতের রিপোর্ট। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে ছাত্র জনতার রক্তে অর্জিত বিজয় ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার,
ভালো করার সেই সুযোগ যেন আমরা হারাই না হারাই। মানুষের মন জয় করতে কল্যাণমূলক কাজ করার পরামর্শ দিয়ে হিন্দু সম্প্রদায়ের আসন্ন পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সহযোগিতারও নির্দেশনা দেন তিনি। আপনারা মানুষের পাশে দাঁড়ান, যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এত খারাপ করে দিয়ে গেছে, যেমন ভোটের ব্যবস্থা, মানুষ ভোট দিবারই পারে না, এইটা ঠিক করা দরকার। এই সময়টুকু আমাদের এই বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এদিকে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় অংশ নিয়ে আগামীতে সরকার এবং বিরোধী দলকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে, যারা সরকার থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দল থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে। গণ আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে রক্তভেজা গণ অভ্যুত্থানও ব্যর্থ হয়ে যাবে বলে উল্লেখ করে সবাইকে আরও বেশি সচেতন হবার পরামর্শ দেন বক্তারা। দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী যে রাজনীতি, সেই রাজনীতির পন্থে কোনোভাবেই যাতে বাংলাদেশ না যায়। আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে, যে রাষ্ট্রকে কল্পনা করছে, সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছে কিনা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সরকারের অনুমতি সাপেক্ষে যে কোনো সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুত দলটি, এমন তথ্য জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবনে ফেরার পর তিনি একথা বলেন। লিভার, কিডনি ও হার্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া গত 12 সেপ্টেম্বর ভোর রাতে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। 7 দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আজ বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে যদি বলি, আজকে এই মুহূর্তে হয়তো সম্ভব, কিন্তু দেখা যাচ্ছে যে আগামীকালকে বা পরশু দিনের মধ্যেই ওই কয়েক ঘন্টার পরেই ওনার যে প্রত্যেকটা, আপনাকে বুঝতে হবে যে হার্ট একটা ভাইটাল অর্গ্যান, লিভার একটা ভাইটাল অর্গ্যান, কিডনি একটা ভাইটাল অর্গ্যান, এই সমস্ত অর্গানগুলোর যে সমস্ত কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হয়। রাজধানী ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনায় সকাল থেকে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। এ পথে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় অনেকে নেমে যেতে হয়েছে মাঝপথে। ফলে অফিসগামী যাত্রীসহ কাজে বের হওয়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এদিকে 10 ঘন্টা পর রাতে ঠিক হয়েছে ভায়াডাক্টটি, ফলে বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকভাবেই মেট্রো রেল চলাচল করবে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনায় বুধবার সকাল থেকে আগারগাঁও মতিঝিল রোডে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় অনেককেই নেমে যেতে হয় মাঝপথে, ফলে অফিসগামী যাত্রীসহ কাজে বের হওয়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। আমরা তো একটা নির্দিষ্ট টাইম নিয়ে আসছি যে আমরা মেট্রোতে যাব, এই আশা করে আসছি, কিন্তু এখন তো আমরা সকলেরই জন্য এটা বিপজ্জনক। আমরা কেউ ডাক্তারের কাছে যাবে, কেউ বিভিন্ন জায়গায় গন্তব্যে যাবে কাজকর্মের জন্য, কেউ তো সময় মতো যাইতে পারতেছে না। আমি এখান থেকে যাব বিজয় সরণি থেকে যাব ক্যান্সার হসপিটালে। আমার ফুপু হইতেছে যে ক্যান্সারের রোগী, তো এখানে যাব। তো এখানে এসে দেখি যে বন্ধ, তো রাস্তাঘাটে যে পরিমাণের জ্যাম, যেতে যেতে আমার অনেক টাইম লেগে যাব। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় একটি অংশে ভায়াডাক্ট দেবে গেছে, ফলে বন্ধ হয়ে যায় আগারগাঁও মতিঝিল রোডের মেট্রো চলাচল। অযথা আমরা কলেজ থেকে টাইম নষ্ট করে এখানে আসবো, দাঁড়ায় থাকবো, আদৌ খুলবে কিনা, আর হঠাৎ করে যান্ত্রিক একটু জানানো থাকলে ভালো। কি একটা অবস্থা হয়ে গেল, আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, মানে কোনো ধরনের নির্দেশনাও দিচ্ছে না যে এতক্ষণ পরে চালু হবে বা কিছু। আমরা হলো অনেকজন যাত্রী আছে যারা এই মেট্রো দিয়ে রেগুলার যাতায়াত করি, আমরা রেগুলার প্যাসেঞ্জার, তো এটা জানাই দিলে অনেক ভালো হতো। আর এটি ঠিক না হওয়া পর্যন্ত এই রুটে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ৮৬৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২ জন, খুলনা বিভাগে ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ২০ জন এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। কৃষকের কঠোর পরিশ্রম আর নবান্ন স্বপ্নে লালিত ফসল যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। অতিমাত্রা বৃষ্টির কারণে ক্ষেতের ফসল ডুবে আছে পানিতে। ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। রাজবাড়ীর প্রতিনিধি শেখ মমিনুরের তথ্যচিত্রে রিপোর্ট করছেন সাইদুর রহমান আবির। সারা দেশের মতো রাজবাড়ী জেলায় টানা ৪ দিনের অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে আগাম অনেক ফসলগুলো পানিতে ডুবে গেছে এবং পানির নিচে চলে গেছে। এ কারণে রাজবাড়ীতে শীতকালীন সবজিসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ৭০% ফসলই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। আগাম চাষাবাদ করছি আমরা, বেগুন, টমেটো, তারপরে শসা, ঢেঁড়স আছে, এগুলো মোটামুটি ৪ দিনের বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। আর এই যে বেগুনটা মনে করেন এখন পানি কত জায়গায় পাইছে, তলা গেছে, দেখা গেল কিছু গাছ মরিয়েও যাবে এখন। এই যে বৃষ্টির কারণে আমাদের এই যে একটা চরম যে একটা ক্ষতি, এই ক্ষতি পুষে ওঠা আমাদের অসাধ্য ব্যাপার। প্রায় একই চিত্র জেলার গোয়ালন্দ উপজেলা সহ ৫ উপজেলার বিভিন্ন গ্রামে। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম ও শীতকালীন অনেক ফসল। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আবার ফিরে ফসল করতে পারি। অনেক কীটনাশকের অনেক দাম, সার বিষের, এগুলোর প্রতি সরকারের নজর দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমান যে সরকার আছে উনি আমাদের যে প্রণোদনা দিচ্ছেন এবং আমরা অলরেডি প্রণোদনা পেয়ে গেছি। এই প্রণোদনার মাধ্যমে আমরা কিছুটা হলে এই ক্ষতি পুষিয়ে দিতে সক্ষম হব এবং কৃষকরা বিনামূল্যে আমরা যদি কৃষকের হাতে এই সার বীজটা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের যে আসল উদ্দেশ্য সেটা সম্পূর্ণরূপে সার্থক হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। প্লান্টেশনে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার জন্য এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্লান্টেশন সেক্টরে চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনের জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সৌদি আরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে কিডস প্লে জোনের যাত্রা শুরু হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে কিডস প্লে জোনের উদ্বোধন করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা ইন রাব্বি। এ সময় সহকারী শিক্ষক ফেরদাউস আহমেদের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দিলওয়ার হুসাইন সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোহাইব, কো-ফাইন্যান্স ডিরেক্টর ফারুক হোসেন, একাডেমিক ডিরেক্টর ইউসুফ আলী, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা উপস্থিত ছিলেন। পরে মেধা তালিকায় ভালো ফলাফল করায় 11 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। আমরা এই খেলনাগুলো পেয়ে